দেশের জন্য, মানুষের জন্য। আমি যতটুকু ঘটনা চট্টগ্রামে চলে আসতে বাধ্য হয়েছি, কিন্তু আমি বাংলাদেশে ফিরবই। তো এই বাংলাদেশে যারা প্রকৃত অপরাধী তারা সাজা পাবে, দেশের মানুষের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের শাস্তি দেবো, এবং বাংলাদেশকে আবার আমরা উন্নত সোনার বাংলাদেশ হিসেবে তুলে বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারেক রহমানের ফোন রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তাইলে রাজনীতিতে আওয়ামী লীগ আবার আসার সুযোগ থাকলো কিনা? অবশ্যই, কেন সুযোগ থাকবে না? আওয়ামী লীগ যদি ভালো কাজ করে, আওয়ামী লীগের যারা দূষিত কাজ করেছে, যেমন ধরেন, আমি আবারও বলছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আওয়ামী লীগ কিন্তু রাজনীতিতে ফিরে এসেছিল, আপনার মনে আছে? রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই, কথাটি যেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে চরম সত্য হয়ে ধরা দিচ্ছে। 4 মাস আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানে ডক্টর ইউনূসের সমালোচনা ছিল তুঙ্গে, ছিল দ্রুত দেশে ফেরার হুঙ্কার। কিন্তু গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর হঠাৎ এক রহস্যময় নীরবতা। যে শেখ হাসিনা প্রতিটি বক্তব্যে তারেক রহমানকে গ্রেনেড হামলা বা 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে সমালোচনা করতেন, তিনি এখন নিশ্চুপ। অন্যদিকে একসময়ে ভারত বিরোধী তকমা লাগানো বিএনপি এখন দিল্লির সঙ্গে গড়ে তুলছে অভূতপূর্ব ঘনিষ্ঠতা। তবে কি ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ায় ভারতের কাছে গুরুত্ব হারাচ্ছে আওয়ামী লীগ? তারেক রহমান কি তবে দিল্লির নতুন আস্থার প্রতীক? আমাদের এই চ্যানেলটি সবসময় ভাইরাল এবং নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিও দেখানো হয়। যারা নিয়মিত নিউজ দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দর্শক, তাহলে চলুন ভিডিওটিতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক। আর অবশ্যই আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছেন রুমিন ফারহানা। শুধু তাই নয়, এই তালিকায় যুক্ত হতে পারে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত সহ অর্ধশত নাম। চলতি মাসেই দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন তারা। সম্প্রতি এমনই এক্সক্লুসিভ সংবাদ প্রকাশ করেছে দেশের প্রথম সারির একটি অনলাইন পোর্টাল। প্রতিবেদনে দাবি করা হয়, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এনসিপি। এরই ধারাবাহিকতায় জুলাই সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে এনসিপির শীর্ষ নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য আপ বাংলাদেশ ও এবি পার্টি। তাছাড়া একাধিক রাজনৈতিক মুখও দেখা যেতে পারে দলটিতে। এনসিপি সূত্র বলছে, ইতোমধ্যে আপ বাংলাদেশের শীর্ষ 3 নেতা সহ একটি অংশের এনসিপিতে যোগদান অনেকটা চূড়ান্ত পর্যায়ে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে এবি পার্টি থেকে একটি অংশ যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপিতে। পাশাপাশি 9 দফার ঘোষক ও 2025 সালের ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসান সহ আরও অনেকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সূত্রটি আরও বলছে, সাবেক বিএনপি নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গেও দলটির নেতারা নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে তার যোগ দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া এবি পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা ও শাহাদাতুল্লাহ টুটুলের যোগ দেওয়ার বিষয়ে কথা চলছে বলে জানা গেছে। আগামী 12 এপ্রিল রোববার যোগদানের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে, যদিও আরও বেশি সময় লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ জানান, অনেকের সঙ্গেই কথা হচ্ছে। যদিও রুমিন ফারহানার বিষয়টি এখনও চূড়ান্ত নয়, তবে আপ বাংলাদেশের একটি অংশের যোগ দেওয়ার কথা চলছে। জুলাই গণ অভ্যুত্থানে রাজপথের যোদ্ধাদের একমাত্র দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামের সঙ্গে জোট গড়ার পর কিছুটা জনসমর্থন হারিয়েছে তরুণরা। সংসদ অধিবেশনে জামুকা বিলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে দূরত্ব বেড়েছে। কারণ পাকিস্তানের সহযোগী হিসেবে জামাতের নাম অন্তর্ভুক্ত করা হলেও এতে বিরোধিতা জানায়নি এনসিপি। ফলে রুমিন ফারহানার মতো স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির সমর্থন বঞ্চিত নেতাদের এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন আরও জোরালো হচ্ছে। আওয়ামী লীগের প্রতি এক ধরনের সফট কর্নার তৈরি হলো মানুষের এই ইউনূসের ব্যর্থতার কারণে। এতদিন তো শুনলাম যে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। বিএনপির অনেক নেতার মুখেই তো শুনেছি, ইভেন প্রাইম মিনিস্টার নিজেও বলছিলেন এটা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নিষিদ্ধ তো করা হলোই, এমনকি শাস্তিরও ব্যবস্থা করা হলো। হ্যাঁ, মানে আরেকটা জিনিস বাড়ানো হলো আর কি। তো দেখেন, রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে অনুতাপ করার সুযোগও দিলেন না। হ্যাঁ, যদি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হতো তাহলে হয়তো আওয়ামী লীগের নেতারা
সেখানে গিয়ে তাদের ভুল স্বীকার করতো, অনুতাপ করতো, সেই সুযোগটাও দিলেন না। না দিয়ে করলেন কি, যখন আওয়ামী লীগের প্রতি এক ধরনের সফট কর্নার তৈরি হলো মানুষের এই ইউনূসের ব্যর্থতার কারণে, হ্যাঁ, তখন আপনারা নিষিদ্ধ করে দিলেন। কাজটা কি ভালো হলো? দেখেন, আওয়ামী লীগকে কিন্তু মাইনাস করার একটা সুযোগ ছিল। সেটা কীরকম? 5ই আগস্টের পর আওয়ামী লীগ তো ডিসক্রেডিট হয়ে গেছিল, তাই না? একটা মোমেন্টাম উঠছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। তো সেই সময়টায় যদি নেপালের মতো খুব দ্রুতই একটা নির্বাচন দিত ইউনূস সরকার, তাইলে হয়তো কি ওই যে মোমেন্টাম, আওয়ামী লীগ বিরোধী একটা মোমেন্টাম ছিল, ডিসক্রেডিটেড আওয়ামী লীগ, তাইলে হয়তো কি মানুষ ভোটের মাধ্যমে আওয়ামী লীগকে মার্জিনালাইজ করে দিত ওই সময়টায়, ঠিক আছে? মার্জিনালাইজ করে দিত। এবং কী হইতো, 5 বছরের জন্য আওয়ামী লীগ লেজিটিমেটলি আইনগতভাবে আপনার মার্জিনালাইজ থাকতো। 5 বছর, অন্তত 5 বছর আওয়ামী লীগ কিছু করতে পারে, কারণ ভোটের মাধ্যমে তো তারা কি বলে যে হয়ে গেছে, মানুষ প্রত্যাখ্যান করছে, তাই না? তো সেটা করলো না। সেটা না করে এখন মানে 19 মাস বা 20 মাস পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। এইটা মানে কি বলবো, এটা ভাষা নাই। দেখেন, নিষিদ্ধ করে কি কোনো লাভ হয়? যেমন জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছিল না, কী হয়েছে? জামাত আজকে কোথায়? নিষিদ্ধের প্রতি মানুষের যে আকর্ষণ, সেটা কিন্তু একদম আদি থেকেই আমরা জানি। যে ওই যে আছে না, যে নিষিদ্ধ গন্ধম খেয়ে তুমি পাতকিনি, আমি পাতক। এই যে গন্ধম ফল খাইছিল আদম এবং ইভ, নিষিদ্ধের প্রতি একটা আকর্ষণ থাকবেই। এবং সাইকোলজিতে বলে যে শিশু ধরেন যে খেলে, শুধু পড়াশোনা করে না, হ্যাঁ, তখন তাকে বলতে হবে কি, তোমাকে খেলতেই হবে। তখন হবে কি, সে আইন ভাঙার চেষ্টা করবে, হ্যাঁ, তখন আর খেলবে না। একটা কম্পালশন দিয়ে দেওয়া হয়, তোমাকে প্রতিদিন খেলতে হবে। তখন সে বলবে, আরে আমাকে খেলতে বলতেছে, আচ্ছা খেলবো না, ঠিক আছে? ফলে এই যে নিষিদ্ধ করা, এইটা খুবই আনসাইন্টিফিক। এবং আমি কি বলবো, যে আওয়ামী লীগকে এবং বিএনপিকে নিষিদ্ধ করে তাকে নির্মূল করা, এটা খুব কঠিন কাজ। এটা কঠিন কাজ। ওই যে একটা গান আছে না, যে একটা চাবি মাইরা ছাইরা দিয়েছি, জনম ভরা চলতে আছে না একটা গান? তো হ্যাঁ, মন আমার দেহ ঘড়ি। বঙ্গবন্ধু এবং জিয়া আওয়ামী লীগ এবং বিএনপি নামের দুটি ঘড়ি, দুটি দল গড়ে একটা চাবি দিয়ে ছেড়ে দিছে। এটা জনম ভরা চলতে থাকবে, ঠিক আছে? এই দুইটার কোনো বিনাশ নাই। এবং আওয়ামী লীগ এবং বিএনপি শুধুমাত্র যে রাজনৈতিক দল তা কিন্তু না, তারা কিন্তু সোশ্যাল ফোর্স অলসো, তার সামাজিক শক্তি অলসো, ঠিক আছে? এবং আমি গত 15 বছর শেখ হাসিনা রেজিমে আমি একটা কথা বলতাম প্রায়, যে আওয়ামী লীগ যখন বিএনপিকে কর্নার করার চেষ্টা করতো, বিএনপিকে নিশ্চিহ্ন করার একটা প্রবণতা আমরা দেখছিলাম, তখন আমি বলছিলাম, দেখেন, বিএনপিকে নিশ্চিহ্ন করতে পারবেন না এই অর্থে, এটা মশক নিধন না যে কীটনাশক স্প্রে করে দিলাম সব মশা মরে গেল, তাই না? আওয়ামী লীগ এবং বিএনপি একটা কিউলেক্স মশা, একটা অ্যানোফিলিস মশা। এইটা যদি মনে করে থাকেন তাইলে ভুল করতেছে। হ্যাঁ, এটা মশক নিধন না। এই দুইটা দল বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত শক্তিশালী, সামাজিকভাবে শক্তিশালী, এবং এভরি নুক অ্যান্ড কর্নার বাংলাদেশের। মানে সেক্ষেত্রে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি আরো, মানে আপনি যেটা বলছেন যে এটা বুমেরাং হবে, আমি একটু বলি শুনেন। এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ ভালো, লাইফ ভালো। যতদিন বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থাকবে, যতদিন স্মৃতিসৌধ থাকবে, যতদিন সেকুলার মানুষ থাকবে, আওয়ামী লীগ থাকবে। আবার যতদিন জিয়ার মাজার থাকবে, যতদিন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট থাকবে, যতদিন কি বলে যে জিয়ার ভাবমূর্তি থাকবে, ততদিন বিএনপি থাকবে। এগুলি যেহেতু নিরাকরণ হবে না, সুতরাং এই দুই দল নিরাকরণ হবে না। হ্যাঁ, সব জায়গা দখল করে রাখে, আমরা সবাই জানি। ভারতের রাজনীতিতেও বাংলাদেশ ইস্যু অনেক সময় অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তার নতুন একটি দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থিত হয়েছে শেখ হাসিনাকে কেন্দ্র করে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আর কয়েকদিনের মধ্যে, এবং সেখানে এই মুহূর্তে শেখ হাসিনা ইস্যুটি অনেক বড় আকার ধারণ করেছে। তৃণমূল কংগ্রেসের, অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক যে দল, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নজিরবিহীনভাবে আক্রমণ করেছেন শেখ হাসিনাকে নিয়ে মোদী সরকারকে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে অনুপ্রবেশ তত্ত্ব, সেটিকে পাল্টা চ্যালেঞ্জ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার ইস্যুটি বেশ বড় আকারে দাগাচ্ছেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা অনেকেই জানি, তিনি বেশ ক্যারিসমেটিক লিডার পশ্চিমবঙ্গে, বয়স খুবই কম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের ছেলে। তিনি প্রশ্ন তুলেছেন যে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা আসলে কোন পরিচয়ে আছেন, তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী? 2024-এর 5 আগস্ট বাংলাদেশের অভ্যুত্থানকে কেন্দ্র করে যখন শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেন, তার আইনি অবস্থান নিয়ে তেমন কেউ এর মধ্যে প্রশ্ন করেনি, অন্তত ভারতের। কখনো কখনো বিজেপির বিরোধিতা থেকে কেন্দ্রীয় সরকারের এই নীরবতাকে কেউ কেউ, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন অনেকে, এটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে সামনে নিয়ে আসেন। এবং সেই জায়গা থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি সবসময় অনুপ্রবেশ নিয়ে বড় কথা বলে, কিন্তু দিল্লিতে শেখ হাসিনা 1.5 বছর ধরে কি করছেন, ওনার স্ট্যাটাস কি, তিনি কি অনুপ্রবেশকারী নাকি শরণার্থী, মোদী সরকার কেন তাকে দিল্লিতে আশ্রয় দিয়ে রেখেছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্দেশ্যে তিনি বলছেন যে শেখ হাসিনার স্ট্যাটাস কি, অমিত শাহ কি তার জবাব দিতে পারবেন? বিষয় হচ্ছে কি যে শেখ হাসিনা আসলে কোন স্ট্যাটাসে রয়েছেন,